দাদা আমি আপনাকে ইমিগ্রেশনের দুটো বিষয় একটু আলোচনা করতে বলবো। প্রথম জিনিসটা হচ্ছে আমার প্রথম কলার যিনি, তার কোনো দোষ নেই। তিনি কাজ করছেন। আপনি যথার্থ বলেছেন, তিনি পে স্লিপ পাচ্ছেন। পে স্লিপ পাওয়ার পরও যখন এমপ্লয়ার দিচ্ছে না, কিন্তু ভিকটিম হচ্ছে কে? আমার ওই ইমিগ্রেন্ট ভাই। এটার উপরে বেশ কয়েকটা মামলা হয়েছে যে কলেজের দোষে অথবা এমপ্লয়ার দোষে কি হলো, আলটিমেটলি কিন্তু ক্লায়েন্টকেই তারা ভোগাচ্ছে। কলেজের উপর বেশ কয়েকটি মামলা হয়েছে যে তোমরা তাদের লাইসেন্স দিয়েছো, তোমার লাইসেন্স দেখে আমি ওখানে ভর্তি হয়েছি, কলেজের লাইসেন্স চলে গেলে আমি কেন ভিক্টিমাইজড হব? সেটা যেমন হয়নি, ঠিক এমপ্লয়ারের দোষটাও আমার নিরীহ ইমিগ্রেন্টরা বাঁচতে পারে না। ভয়ঙ্কর হয় এটা কিভাবে আসছে দাদা? 17 জানুয়ারি ফরম্যাটে আমরা চলে যাই, আমরা চলে যাচ্ছি অনলাইনে। 17 জানুয়ারি সরকার ঘোষণা করেছে ইউরোপিয়ান ইউনিয়নের 5.7 মিলিয়ন অটোমেটেড সুইচ করবে। অটোমেটেড সুইচ কি? যারা 5.7 মিলিয়ন প্রি সেটেল আছে তারা সেটেল স্ট্যাটাসে চলে যাবে। তারা চলে যাবে কোথায়? এইচএম রেভিনিউ। এইচএম রেভিনিউতে অটোমেটিক চেক করবে টিটি রাইট এক্সারসাইজ করছে কিনা। তার মানে কি আপনি যেটা বললেন দাদা, দুটো জিনিস। এক নম্বর হচ্ছে তিনি সেলফ এমপ্লয়েড কিনা, 2 নম্বর তিনি এমপ্লয়েড কিনা। যদি ওই রেকর্ডটা তারা পেয়ে যায়, অটোমেটিক ভাবে বলবে তুমি এলিজিবল, আর না পেলে তুমি অ্যাপিল করো। কারণ কি তুমি টিটি রাইট এক্সারসাইজ করছো না। ভেরি সিম্পল জিনিস। তুমি ইউরোপ থেকে এখানে এসেছো কাজের জন্য, ট্যাক্স দেওয়ার জন্য, এবং হ্যাবিচুয়াল রেসিডেন্স যদি না থাকে, মানে কি? যদি আমি 49 টাকার কাজ করি আর 51 টাকার বেনিফিট নেই, আমি হ্যাবিচুয়াল রেসিডেন্ট না। তার মানে কি আমি বেনিফিটের জন্য আসছি, আমি কাজের জন্য আসিনি। এ জন্য আরো নানা বিধিনিষেধ আছে, কিন্তু আমি ওখানে যাচ্ছি না। কিন্তু আমি যাচ্ছি যদি এমপ্লয়ারের ভুলে এই 5.7 মিলিয়ন কারো অসুবিধা হয়, তখন কি হবে দাদা? আসলে এই জন্যই আপনার HMRC অ্যাপে আপনার সিচুয়েশনটা দেখাটা খুব জরুরি। তো যারা এখনো চেক করছেন না তারা অবশ্যই দেখবেন যে আপনার ট্যাক্স ইনফরমেশনটা যথার্থভাবে আপ টু ডেট আছে কিনা। যদি কোনো কারণে HMRC অ্যাপসে আপনার ট্যাক্সের পরিমাণ না দেখায়, তাহলে অবভিয়াসলি সামথিং ইজ রং উইথ দ্য এমপ্লয়ার। সো সময় থাকতে এই বিষয়টা অবশ্যই সমাধান করতে হবে, বড় ধরনের কোনো বিপদ এড়ানোর, যাতে না পড়তে হয়। এটাই আমাদের সাথে। তারা বলছে যে জানুয়ারির 31 তারিখ থেকে শুরু করেছে এবং লেট 2025-এ এটা আরো অনেকভাবে তারা এগিয়ে নেবে। আমরা কি জেনেছি দাদা? এখন কোনো বিআরপি কার্ড নেই, এখন সব অটোমেটেড হয়ে ই ভিসা হয়ে গিয়েছে। রাইট। এবং আমার ধারণা ভবিষ্যতে যে স্কিল ওয়ার্কার বা ওয়ার্ক পারমিট যেটা আছে, সেটা তো ট্যাক্স 100% সেম থিং কনভার্ট করে দেবে। প্রথম কলরের মতো লোকরা বঞ্চিত হবে, ভিকটিম হবে দাদা। রাইটলি সেড। আপনাদের দায়িত্ব বেড়ে যাবে দাদা। না, অবশ্যই আসলে আমরাও চাই যে সবাই লেজিটিমেট ভাবে থাকুক, কাজ করুক। কিন্তু আপনি জানেন যে ইকোনমিক্যাল ডাউন টার্নের কারণে অনেক এমপ্লয়ার কিন্তু সাস্টেইন করতে পারছে না, এবং তারা এই ইনফরমেশনগুলো বলছে না এমপ্লয়ীদেরকে, এবং এই কারণে কিন্তু সমস্যাটা হচ্ছে। আপনি জানেন যে আমরা এরকম নিউজও পাই যে অনেক এমপ্লয়ার আছেন যে রিক্রুট করেছেন 20 পিপল, বাট কাজ দেওয়ার ক্ষমতা নেই দুজনকেও। তো সেক্ষেত্রে সমস্যা তো হচ্ছে। সো যারা আসতেছেন দেশ থেকে হোক বা লোকালি হোক, আপনাদেরকে এতটুকু মাথায় রাখতে হবে যে যেখানেই আপনারা জয়েন করছেন না কেন, হোয়াট ইজ দ্য স্টেটাস অফ দ্য কোম্পানি। কারণ কোম্পানি যদি বাস্ট হয়ে যায় কিংবা কোনো কারণে কমপ্লায়েন্সে পড়ে, আপনি কিন্তু প্রধান ভুক্তভোগী। তো এই বিষয়টা থেকে আসলে বের হওয়াটা খুবই জটিল একটা প্রক্রিয়া, এবং চাইলেই কিন্তু ওয়ার্ক পারমিট আরেক জায়গায় চেঞ্জ করা যায় না, বিষয়টা এত সহজ নয়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে জয়েন করার আগেই বিষয়গুলো একটু ভেবে নেওয়া দরকার। না, এখানে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য আমি যদি ব্রিটিশ বাংলাদেশে অরিজিন ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় 90 থেকে 100,000 চলে এসেছে ইউরোপ থেকে, ইটালি থেকে প্রচুর এসেছেন। এখন তারা বেশিরভাগ কিন্তু গভর্নমেন্ট গেটওয়ে অ্যাকাউন্ট করেনি দাদা, ওয়াকিবহাল না, বা এই অটোমেশন ব্যাপারে তারা ওয়াকিবহাল না। এটা খুব জনপ্রিয় বিষয় না এখন। কারণ কি এই অটোমেশনের তো আইনজীবীরা কোনো পয়সা পাবে না, অ্যাকাউন্টেন্টও কোনো পয়সা পাবে না। সুতরাং এটা ওইভাবে করে অন্য স্কিমের মতো হাইলাইট হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর, যারা ভিকটিম হবে তারা ধারণাই নাই কিসের জন্য তারা ভিকটিম হচ্ছেন। জি। এই কারণটা এটি কিন্তু বেশি অসুবিধা হয়ে থাকে। 5.7 মিলিয়ন নট এ ম্যাটার অফ জোক। তো দাদা আমরা এই বিষয়টা থেকে আমরা চলে যেতে চাচ্ছি দ্বিতীয় বিষয়। আপনি কিন্তু অলরেডি ওটা টাচ করেছেন যে ওটাও অটোমেশনের বিষয়টা, যে যাদের
অনলাইন অ্যাকাউন্ট আছে, মার্কেট প্লেস আছে, তাদেরকে করতে হবে। এখন আপনি এখানে একটা ক্যাচ ওয়ার্ড বলেছেন যে একটা ফিনান্সিয়াল ইয়ার একটা ক্যালেন্ডার ইয়ারে চলে আসছে। মানে আমাদের তো ওই চিন্তাটা না করে যার আছে তারটা সাবমিট করে দেওয়া উচিত। এটা কি হ্যাঁ বাঞ্ছনীয় না দাদা? রাইট, বিষয়টা আমি যেটা বলছি যে এখন থেকে ইনফরমেশনটা কিন্তু HMRCর কাছে অ্যাভেলেবল। তো টাইমিং যে ডিফারেন্সটা আছে ওটা নিয়ে আমরা না ভেবে যাদেরই মার্কেট প্লেসে অ্যাবাভ 1000 পাউন্ড ট্রানজ্যাকশন হয়েছে কিংবা যারা 30 ট্রানজ্যাকশনে বেশি ট্রানজ্যাকশন করেছেন, আমাদের অ্যাডভাইস হলো আপনি অবশ্যই কিন্তু মাথায় রাখবেন আপনাকে এই অর্থ বছরের ট্যাক্স রিটার্নটা কিন্তু করতে হচ্ছে। আর এই অর্থ বছর হলো এপ্রিল 24 থেকে মার্চ 25 পর্যন্ত। এবং এখানে হাইড করার কোনো উপায় নেই। প্রসঙ্গগত ক্রমে আরেকটা বলছি যে অনেকেই থাকেন যে মনে করেন আমার একটা ব্যাংকের খবর ইউনিভার্সাল ক্রেডিট জানে, আরেকটা ব্যাংকের খবর তো জানে না, আমি কখনো দেইনি ব্যাংক স্টেটমেন্ট। আপনারা জেনে হয়তো আশ্চর্য হবেন যে রিসেন্ট একটা আইন পাশ হয়েছে যে চাইলে বেনিফিটটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি ডিডব্লিউপি কেটে নিতে পারবে। যদি কোনো কারণে প্রমাণ হয় যে ওনারা আপনাকে বেশি বেনিফিট দিয়েছেন, ব্যাংক ইজ গেটিং দ্যাট এক্সেস গিভেন টু HMRC বা ডিডব্লিউপি, যে তারা কিন্তু আপনার এক্সেস পরিমাণ টাকাটাকে উইথড্র করে নিতে পারবেন আপনার পারমিশন ছাড়াই। তো সিচুয়েশন কিন্তু ডিফিকাল্ট হচ্ছে। আমরা শুরুতেই যে কথাটা বলছিলাম এআই, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ক্রমশই কিন্তু HMRCর শক্তিকে বাড়ানো হচ্ছে। এবং নাশিদ আপনিও জানেন যে এই বেনিফিটের বিষয়টা নিয়ে কিন্তু দে আর ভেরি ইন সিচুয়েশন, এবং এখন কিন্তু ঘন ঘন ইন্টারভিউ হচ্ছে। আপনি কাজ কেন করছেন না, আপনার স্কিল কেন ম্যাচ করছে না, কাজ না জি। করলে কি করতে হবে, আপনার লেভেল কমে গেলে ইনকাম পড়ে যাচ্ছে পরের দিনই। তো এই জিনিসগুলো কিন্তু কেয়ারফুল আমি একটু দেখিয়ে দিই দাদা, আপনি যেটা বলেছেন ডিসেম্বরের মাসে আসছিল এই কথাটা। এটা দিয়েছিল বেনিফিট ওভার পেমেন্ট রিকভারি গাইড। এটার মাধ্যমে এইচএম রেভিনিউকে পাওয়ার দেওয়া হয়েছে যে তারা সরাসরি ব্যাংক থেকে বেনিফিট গুলো, কাউন্সিল ট্যাক্স সহ অন্যান্য বেনিফিট গুলো নিয়ে আসতে পারবে। এবং কেন নিয়ে আসতে পারবে, কিভাবে করবে, সব পলিসি পেপার এখান থেকে দিয়ে দিয়েছে এবং এটা সোশ্যাল সিকিউরিটি লেজিসলেশনের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। So, এটা এবং এটার ব্যাপারে কিন্তু শুধু এই না, এর ব্যাপারে ব্যাংকরা বলেছে যে আমরা চিন্তিত। হ্যাঁ, ব্যাংক ব্যাংক বলছে যে আসলে কনফিডেন্সিয়ালিটির কারণে ওরা চিন্তিত। জি বাট তো ভেবে দেখেন HMRC কতটুকু পাওয়ার হচ্ছে যে সে ডাইরেক্ট আপনার ব্যাংক থেকে টাকা নিতে পারছে। তো সেই ক্ষেত্রে আইন চেঞ্জ করে ফেলছে দাদা। জি, এখন সেই ক্ষেত্রে যারা ভাবছেন যে আমার সব ব্যাংক অ্যাকাউন্টের খবর HMRCর কাছে নাই, তাদেরকে আমরা অ্যালার্ট করছি যে আপনার যতগুলো ব্যাংক অ্যাকাউন্টই থাকুক না কেন, যেখানেই ইনকাম আসুক না কেন, সবই কিন্তু আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আমরা অনেকেই মার্কেট প্লেসে কাজ করি, পেপ্যাল ইউজ করি, এবং পেপ্যালের টাকা দেখা গেল আমি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে দিচ্ছি, পেপ্যালের টাকাটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে দিচ্ছি, এবং সেই টাকাটাকে আমি কখনোই ডিক্লেয়ার করছি না, কারণ এটা তো আমি প্রাইভেটলি করছি, ধরেই নিচ্ছি এটা ট্যাক্সের আওতায় বাইরে। কিন্তু তাদের জন্য এই সতর্কবাণী যে আপনি মার্কেট প্লেসে যাই করছেন না কেন, দিস ইনফরমেশন ইজ ওয়াইডলি অ্যাভেলেবল নাও টু HMRC। এবং আপনি যে ব্যাংক অ্যাকাউন্টই নিয়ে থাকেন না কেন, PayPal is giving that information, Amazon is giving that information to revenue, so you must report them. Absolutely. Ultimate Accounting and Tax Solutions, Chartered Accountants, Business and Tax Advisors এর দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেনে। সোল ট্রেডিং, CIS, পার্টনারশিপ, চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস। ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায়। ফোন করুন 0208 507 0617।